তাহমিদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে বলতে চাচ্ছ এটা একটা যুদ্ধক্ষেত্র, আর আমি সেই ময়দানের হতভাগা সৈনিক, শত্রুপক্ষের কাছে ধরা গিয়েছি, সেজন্য আমাকে শাস্তি দেয়া হবে? সেক্ষেত্রে গাজী হতে গেলে আমার কি শাস্তি পাওনা রয়েছে? আনান মুখ কালো করে জানতে চাইল। 10 বার কান ধরে উঠবস করতে হবে। শাস্তিটা কমানো যায় না? হাজার হলেও প্রথমবার বিয়ে করেছি, ভেতরে একটা আলাদা ফিলিংস কাজ করছে। 10 বার উঠবোস করতে গেলে ফুস করে ফিলিংসের বাত্তি নিভে যাবে। 10 বার কমিয়ে 2 বার করো। নো ওয়ে, যেটা বলেছি সেটাই কর, শুরু কর। আনান অসহায় চোখে তাকালো তাহমিদের দিকে। ভাইয়া, তুমি নিজের রুমে যাও তো, কিছুই করতে হবে না তোমাকে। ইমি যেটা করতে বলবে সেটাই করবে। নাকি তুমি? হ্যাঁ, কখনো না। কুহুর কথায় হাঁপ ছাড়লো আনান। বাঁচালি আমাকে কোকিলা, আর জীবনে ওই হিটলারের আশেপাশে ঘেসবো না। কিন্তু এই বান্দা এখানে কেন? তোর তো আজকে এখানে আসার কথা ছিল না। আমার বউকে নিতে এসেছি, আর ভুলে যাস না আজ থেকে এখানে আমার বোনও থাকবে। তাই এখানে আসতে আমার কোনো কারণের দরকার হবে না। কোকিলাকে নিতে এসেছো মানে? কোকিলা আজ এখানে থাকবে, তুমি থেকে যাও। তবুও কোকিলাকে যেতে দেবো না। আর থাকতে ইচ্ছে না করলে চলে যাও, তারপরও কোকিলা এখানেই থাকবে। কুহু, যাও, সকলের কাছ থেকে বিদায় নাও। আমি একে সাইজ করে তবেই আসি। ভেবেছিলাম প্রথমবার বিয়ে করেছে তাই একটু আধটু ছাড় দেয়াই যায়, কিন্তু এ ছাড় পাওয়ার মতো কোনো কাজই করছে না। তাহমিদের কথা শুনে হেসে রুম থেকে বেরিয়ে গেল কুহু। ও জানতো তাহমিদ ওকে নিতে আসবে। এতদিন ওকে ছেড়ে একা থেকেছে, আর সে একা থাকবে না। এই পাগলি, কাঁদছিস কেন? তুই কি অপরিচিত কারো বাসায় এসেছিস? এই বাসার সবাই তোর পরিচিত, আমাদের আপনজনেরা। তাছাড়া কালকে আমরা এসে তোকে দেখে যাব। তুই কাঁদছিস এই কথা যদি বড় মার কানে যায়, বড় মা কষ্ট পাবে জানিস না? সিনিয়রও তো তোর জন্য কাঁদছে। তুই কি সবাইকে কাঁদাতে চাস? তাহমিদের কথা শুনে কান্না থামিয়ে করুণ চোখে ওর দিকে তাকায় শিকতা। বাড়ির সকলের জন্য মন কেমন করছে ভাইয়া। তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো? ফুপিয়ে উঠল শিকতা। এটাই বিধিলিপি। সংসার জীবন নারীদের জন্য পরীক্ষা ক্ষেত্র। বিধাতা নারীদের পদে পদে পরীক্ষা নেন, আর বিয়ে সেই পরীক্ষারই অংশ। মনে কর আজকে তুই পরীক্ষায় অংশ নিয়েছিস, এরপর বাকি জীবনে ধীরে ধীরে সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে। এই পরীক্ষা ক্ষেত্রে বারে বারে তোর পরিবারের সবার কথা মনে পড়বে, মনে হবে, তাদের জন্য কাঁদবি, কিন্তু তারপরও কোনো এক ভালোবাসার টানে এখানেই থাকতে চাইবি। এটাই নারী জীবন। এই জীবনটাই নারীদের পরিপূর্ণতা এনে দেয়। তাহমিদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে কুহু। মানুষটা কত সহজেই শিকতাকে সবকিছু বুঝিয়ে দিল। শিকতার কান্নাও থেমে গেছে। কুহু ভেবে পায় না একটা মানুষ এত ভালো কিভাবে হয়। তবে ভাবিস না নারীরাই শুধু পরীক্ষা দেয়। এই পুরো দুনিয়াটাই পুরুষদের জন্য পরীক্ষা ক্ষেত্র। তাদের কাঁধে তোদের সংসার নামক পরীক্ষা ক্ষেত্রের ভার আজীবন রাজত্ব করে। পুরুষেরা হাসি মুখে সেই ভার বহন করতে সদা প্রস্তুত থাকে। তাদেরকে একটু ভালোবাসা দিলেই তারা নিজের জীবন দিতেও 2 বার ভাবে না। তাই এই জীবন নামক রঙ্গশালায় নারী পুরুষকে একে অপরের পরিপূরক হতে হয়, তবেই সুখের দেখা মেলে। এবার শোন, আনান যদি কখনো তোকে কষ্ট দেয়, তবে সাথে সাথে আমাকে জানাবি। আমি ওর পা ভেঙে হাতে ধরিয়ে দেব। শিকতাকে নীরব থাকতে দেখে আবারও কথা বলল তাহমিদ। এতক্ষণ আনান ওদের দুই ভাই বোনের কথা শুনছিল। যেই ওর সম্পর্কে কথা বলল তাহমিদ, তখন সেও পাল্টা জবাব দিল। তোমাদের দুজনের মধ্যে আবার আমাকে টানছো কেন? আমি নিষ্পাপ বাচ্চা, কাউকে কষ্ট দিতে পারি না। এই যে কি সুন্দর করে বোঝাচ্ছিলে তোমার বোনকে, সেটাই করতে। সেটা না করে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ তোমরা ঝগড়ুটে বোনকে। আমি কি কখনো আমার বোনকে তোমার বিরুদ্ধে উস্কাই? তুই বল কোকিলা, এটা কি ঠিক? মোটেও ঠিক না। আজকের পর থেকে তুমিও শিকদার ভাইয়ের সঙ্গে ছোট বোনের জামাইয়ের মতো ট্রিট করবে, তবেই সে পথে আসবে। কুহু আনানের পক্ষে কথা বলল। এই না হলে আমার বোন, এরপর থেকে তোর কথা মতোই কাজ করব। দেখবো তোর হিটলার জামাইয়ের দৌড় কত দূর। ভুলে এমনটা করতে যাস না। শেষে দেখবি পা হাতবিহীন তুই রুমে শুয়ে বসে ললিপপ খাচ্ছিস। তোর আদরের কোকিলাও তোকে বাঁচাতে পারবে না। আজ এটুকুই থাক, পরে আবার অ্যান্টিডোজ দিয়ে দেব। শিখতো, যাই রে, কাল বিকেলের দিকে এসে তোকে দেখে যাব। বিকেলে কেন? সকালে আসলে কি হয়? সকালে দিদুন মা চাচিদের নিয়ে এসো। সকালে তোমা আপুকে নিয়ে ডক্টরের কাছে যাব। খালামুনিকেও নিতে হবে ডক্টরের কাছে। সকালে আমরা কেউই ফ্রি থাকবো না, তাই বিকেলেই আসবো। আসার সময় তোর পছন্দের খাবার নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তোমাদের অপেক্ষায় থাকবো। শিকদার কাছ থেকে বিদায় নিয়ে তাহমিদ কুহুকে নিয়ে বাসার দিকে রওনা দিল।
আজ রাতটা ওই বাসায় থাকলে কি হতো? আমি চলে আসায় সবাই মন খারাপ করেছে। কুহুর অভিযোগ শুনে তাহমিদ কপাল কুঁচকে তাকালো কুহুর দিকে। গত 1.5 মাস তোমাকে ছাড়া রাত কাটিয়েছি আমি, শুধুমাত্র তোমার জন্য। তুমি খালামণির বাসায় তোমাকে পাঠাতে বাধ্য করেছিলে আমাকে, তাও রাজি হয়েছিলাম মায়ের মুখে হাসি ফোটাতে। নয়তো আমি তাহমিদ বউ ছেড়ে এক রাতও থাকবার মানুষ নই। তোমাকে ছাড়া থাকতে পারবো না জন্য ইংল্যান্ডে গেলাম না। আমার সেই বউ যখন 1.5 মাস পর আমার বাসায় এসেছে, তখন তাকে আরও এক রাত বাহিরে রাখবার মতো বোকামি করবো না আমি। তাই মাথায় এসব আজে বাজে চিন্তা এনে মস্তিষ্ক ক্ষয় করো না। কুহু বুঝলো এই ছেলের সঙ্গে কথা বলে লাভ নেই। কি মনে করে যে কুহুকে সে খালামণির বাসায় যাওয়ার অনুমতি দিয়েছিল সেটা আল্লাহই জানেন। বউয়ের কি মন খারাপ হয়ে গেল? চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, কোল্ড কফি খাইয়ে তোমার মুড ঠিক করে তবেই তোমাকে বাসায় নিয়ে যাব। নয়তো দেখা যাবে রাতে দিদুনের কাছে ঘুমাতে চলে গেলে আমি তখন অসহায় পুরুষ, বউ বিনা রাত কাটাতে হবে। কোথাও যাব না আমি, আমাকে সোজা বাসায় নিয়ে চলুন। বাসায় গিয়ে সবার সঙ্গে বসে কফি খাবো। অযথা রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করার দরকার নেই। টাকা খরচ করার জন্য হাত সব সময় নিষ্পিস করে। কুহুর সোজাসাপটা জবাব শুনে কাজ ঝাঁকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল তাহমিদ। তমাপু, এখনো জেগে আছো যে? খেয়েছো তুমি? তোমাকে বসে থাকতে দেখে অবাক না হয়ে পারল না কুহু। ঘুম আসছে না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। তুমি কি আমাকে ঘুম পাড়িয়ে দেবে? তমা ভাবলেশীন গলায় জিজ্ঞেস করলো। কেন দিব না? অবশ্যই দিব। তার আগে বলো, তুমি খেয়েছো? ওষুধ খেয়েছো? হুম, তোমার শাশুড়ি আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, ওষুধও খাইয়েছে। তমার কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লে কুহু। তমাকে বিছানায় শুয়ে দিয়ে ওর মাথার কাছে বসলো, হাত রাখলো তমার মাথায়। তমাপু, আমার শাশুড়িকে চেনো না তুমি? ছোটবেলার কথা মনে পড়ে না তোমার? এই বাড়িটা তুমি চিনতে পারোনি? এই বাড়ির মানুষগুলোকে চিনতে পারছো না তুমি? কুহু মৃদু গলায় জিজ্ঞেস করলো। জানো কুহু, আমার হঠাৎ হঠাৎই মনে হচ্ছে তোমার শাশুড়িকে চিনি। এই বাড়িটাও যেন আমার পরিচিত, বাড়ির মানুষগুলোও তাই। কিন্তু মনে করতে পারছি না এদেরকে কবে দেখেছি। এরা সবাই কত ভালো, কত আদর করছে আমাকে। একটা গল্প শুনবে তমাপু? শোনাও। এক দেশে ছিল এক রাজা। রাজা রাজা 2 রাজপুত্র, রানী, পিতামাতা, ভাই বোন নিয়ে খুব সুখে ছিল। রানীর আবার বড় এক বোন ছাড়া আর কেউ থেকেও ছিল না। সেই বড় বোনই ছিল আর এক রাজ্যের রানী। তারও ছিল 2 রাজকন্যা আর এক রাজপুত্র। রানীর তার বড় বোনের সঙ্গে খুব ভাব ছিল। সুখে দুঃখে একে অপরের পাশে থাকতো 2 বোন। একদিন ছোট বোন তার বোনের কাছে আবদার করলো, বড় বোনের দ্বিতীয় রাজকন্যাকে সে নিজের বড় পুত্রের জন্য নিতে চায়। রাজি হলো সবাই। সেদিন থেকেই সেই ছোট্ট রাজকন্যার কি যে হয়ে গেল। দিন রাত সেই রাজপুত্রের স্বপ্নে বিভোর থাকে। তাকে নিয়ে স্বপ্ন সাজায়, কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায়। রাজকন্যা মাঝে মধ্যে এই রাজপুত্রের রাজ্যে বেড়াতে যেত। সেই রাজবাড়ির প্রত্যেকেই রাজকন্যাকে ভীষণ ভালোবাসতো। তেমনি রাজকন্যাও চোখে হারাতো রাজপুত্রকে। এদিকে রাজপুত্র একটু একটু করে ঝুঁকে পড়ে রাজকন্যার দিকে। তাদের চোখে চোখে কথা হয়, যার অনেকগুলো বছর। একসময় মনও বিনিময় হয়। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। একদিন রাজপুত্র বাণিজ্য করতে গেল ভিন দেশে। রাজকন্যা স্বপ্ন সাজিয়ে অপেক্ষা করতে লাগলো তার রাজপুত্রের। কিন্তু একদিন সে জানতে পারলো তার রাজপুত্র আর তার নেই। সে আর এক দেশের রাজকন্যাকে মন দিয়েছে, সুখে ঘর বেঁধেছে তার সেই ভিন রাজ্যে। ভেঙে গেল রাজকন্যার সকল স্বপ্ন। কল্পনার রাজ্যে বিচরণ করা আর তার হলো না। সে জড় বস্তুর ন্যায় হয়ে গেল। ধীরে ধীরে লোপ পেল তার স্মৃতি। এদিকে রাজকন্যার শোকে রানী বিছানা নিলেন। 2 বোনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হলো। মুখ দেখা দেখি বন্ধ হলো 2 বোনের। পুত্রের এমন অবিবেচক কর্মকাণ্ড সহ্য করতে না পেরে রাজা রানী তার বড় পুত্রকে ত্যায্য করলেন। যোগাযোগ রাখলেন না বড় রাজপুত্রের সঙ্গে। রাজবাড়ির প্রত্যেকের স্মৃতি থেকে বিস্তৃত হলো বড় রাজপুত্র। প্রত্যেকের মনে বড় রাজপুত্রের জন্য ঘৃণা জন্ম নিল। একি তমাপু, তুমি কাঁদছো কেন? কুহু গল্প শেষ করতে পারল না। তমার কান্নার শব্দে হকচকিয়ে গেল মেয়েটা। তোমার গল্প শুনে আমার কেন যেন খুব কান্না পাচ্ছে।
মনে হচ্ছে আমি সব ঘটনা চোখের সামনে ঘটতে দেখলাম। কেন এমন হলো? আমার এত কষ্ট কেন হচ্ছে? তমা হাঁ করে কেঁদে উঠল। কুহুকে কাঁদতে একটুও বাধা দিল না। মা, ডক্টর থমাপুর বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে। আরও কয়েক মাস নিয়মিত চিকিৎসা নিলে আপু সুস্থ হয়ে যাবে। যতদিন আপু সুস্থ না হয় ততদিন আপুকে এখানেই রাখতে হবে। সপ্তাহে 2 দিন আপুকে ডক্টরের কাছে নিয়ে যাবে। আমি তোমাকে ডক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সাদমান ভাই মানুষ হিসেবে অনেক ভালো, এবং ডক্টর হিসেবেও সে প্রথম সারির একজন। আমার ফ্রেন্ডেরও বড় ভাই সে। তাহমিদের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তাহমিনা আক্তার। তমা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। বড় আপাও আগের থেকে অনেকটাই সুস্থ। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আমি বড় আপাকে বলেছি এই বাড়িতে আরও 6 মাস থাকতে হবে তাদেরকে। তোর খালু প্রথমে রাজি হয়নি, কিন্তু আম্মা আর বড় ভাবির অনুরোধে শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়েছে। তোর খালু মাঝে মধ্যে বাড়িতে গিয়ে সব কিছু দেখভাল করবে। তাহলে এক কাজ করো মা, খালামণিকে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়ে দিই। খালামণি যে ডক্টরের তত্ত্বাবধানে আছে সেই ডক্টরের প্রাইভেট হসপিটাল আছে, সেখানে খালামণির যথাযথ চিকিৎসা হবে। আমি তোর খালুর সঙ্গে কথা বলে দেখি সে কি বলে, তবে আমি জানি সে রাজি হবে। খালুকে আগেই বলে রাখবে, খালামণি আর তমাপুর চিকিৎসার যাবতীয় খরচ আমরাই বহন করব। প্রয়োজনে বাবা আর দিদুনকে দিয়ে কথাটা বলাবে। দিদুনের কথা ফেলতে পারবে না খালু। তোর খালু আপা আর তমার চিকিৎসা নিজের টাকায় করাতে চায়। আমি তাকে টাকার কথা বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তুই যখন বললি তাহলে তোর বাবার সঙ্গে কথা বলবো, আম্মাকেও বলে রাখবো। আপনি এখানে? এদিকে আপনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। দিদুন আপনাকে ডাকছে, তাড়াতাড়ি যান, নয়তো দিদুন রেগে যাবে। কুহুকে রুমে আসতে দেখে তাহমিনা আক্তার হাত বাড়িয়ে দিলেন কুহুর দিকে। কুহু গিয়ে বসলো শাশুড়ির পাশে। মা, তোমরা গল্প করো, আমি দিদুনের কাছে যাচ্ছি। তাহমিদ বেরিয়ে গেলে তাহমিনা আক্তার কুহুর সঙ্গে গল্প করতে শুরু করলেন। তারা শাশুড়ি বৌমা মিলে গল্পের ডালা খুলে বসলো। কুহুমা, তুই এসেছিস ভালো হয়েছে। আমার অনেকগুলো শাড়ি আছে যেগুলো পরা হয় না। তাহমিদ, তোর বাবা, বড় ভাই, আম্মা, আবার তোর চাচারা প্রতি বছর আমাকে কয়েকটা করে শাড়ি গিফট করে। এত শাড়ি পরার সময় হয় না আমার। এক কাজ করি, আমি শাড়িগুলো বের করি, তুই সেখান থেকে পছন্দ মতো কয়েকটা শাড়ি নে। আর বাদ বাকি শাড়িগুলো সিক্তা, সুপ্তি, দুতি, দৃষ্টি তমার জন্য রাখি। সুপ্তি এখানে আসলে সব সময় আমার শাড়ি পরে, সিক্তাও মাঝে মধ্যে পরতো। এতগুলো শাড়ি শুধু শুধু আলমারিতে তালাবদ্ধ করে রেখে লাভ কি বল? আমরা সব শাড়ি নিলে তুমি কি পরবে মা? তোর বাবা প্রতি মাসেই আমার জন্য 2-1টা করে শাড়ি নিয়ে আসে, তাই সমস্যা হবে না। তুই বস, আমি শাড়িগুলো বের করছি। তাহমিনা আক্তার আলমারি থেকে তার সবগুলো শাড়ি বের করলেন। কুহু তাহমিনা আক্তারের শাড়ির কালেকশন দেখে যার পরনাই অবাক হয়ে গেল। মা, কত শাড়ি আপনার! সবগুলো চমৎকার লাগছে। যেগুলো পছন্দ হয় সেগুলো নিজের জন্য রেখে দে, আর বাকিগুলো কাকে কোনটা দিবি সেগুলো আলাদা আলাদা ব্যাগে রাখ। আম্মার কাছে আমার কিছু গহনা আছে যেগুলো আব্বা আমাকে দিয়েছিলেন, আমি সেগুলো আম্মার কাছেই রেখে দিয়েছি। গহনাগুলো দেখে আব্বার স্মৃতি স্মরণ করেন আম্মা। ওই গহনাগুলোও তোকে এনে দিচ্ছি। আজ থেকে গহনাগুলো তোর, তবে যতদিন আম্মা বেঁচে আছে ততদিন গহনাগুলো আম্মার কাছেই রাখবি। আমার কোনো গহনা লাগবে না মা, এমনিতেও আমি গহনা পরি না, ওগুলো দিদুনের কাছে আছে, থাক। আমি কি আমার ছেলের বউকে শখ করে গহনা দিতে পারি না? আব্বা আমাকে গহনাগুলো দিয়ে বলেছিল ভবিষ্যতে ওগুলো আমার 2 ছেলের বউকে যেন দেই, কিন্তু আমার ভাগ্য দেয় 2টা ছেলে জন্ম দিয়েও এখন নিজেকে এক ছেলের মা বলে পরিচয় দিতে হয়। আর সেই হিসেবে গহনাগুলোর একমাত্র মালিক তুই। আর তুই না চাইলেও গহনা তোকে নিতেই হবে। তুই শাড়ি পছন্দ কর, আমি ততক্ষণে আম্মার কাছ থেকে গহনাগুলো নিয়ে আসছি। কুহু নীরব থেকে সায় জানালো শাশুড়ির কথায়। তাহমিনা আক্তার গেলেন তার শাশুড়ির কাছে। কুহু প্রতিটা শাড়ি মনোযোগ দিয়ে দেখছে। প্রত্যেকটা শাড়ি ওর পছন্দ হয়েছে। কোনটা রেখে কোনটা নিজের জন্য রাখবে সেটা বুঝতে পারছে না। এমন সময় বেজে উঠল তাহমিনা আক্তারের ফোন। কুহু দেখল অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করবে কিনা সেটা ভাবতে ভাবতে ফোন কেটে গেল। কুহু শাড়ির দিকে মনোযোগ দিল। মিনিট খানেক পর আবারও বেজে উঠল তাহমিনা আক্তারের ফোন। আগের নম্বর থেকে আবারও ফোন এসেছে। কুহু কি করবে বুঝে উঠতে পারছে না। শাশুড়ির ফোন রিসিভ করতে মন সায় দিচ্ছে না, আবার মাও আসছে না। এদিকে ফোন বেজেই চলেছে। বাধ্য হয়ে কুহু ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। এই যে দেখ, গহনাগুলো সুন্দর না?
আমার বিয়ের দিন ঠিক হওয়ার পরেই আব্বা এগুলো আমার জন্য গড়িয়েছিলেন। বিয়েতে আম্মা কয়েক ভরি গহনা দিয়েছিলেন আমাকে, আর এই বাড়িতে আসবার আব্বা এগুলো আমাকে দিয়েছিলেন। কুহু একজোড়া চুর হাতে নিয়ে দেখছে। চুরের ডিজাইন ওর মন কেড়েছে, আর গহনার বাক্সটাও চমৎকার। কুহু দেখলো বাক্সে সাজানো আছে একটা সীতাহার, একটা চন্দ্রহার, একজোড়া মান্তাসা, 2 জোড়া ঝুমকা, 2টা আঙ্গুরের রিং, একজোড়া নূপুর, আর কুহুর হাতে আছে এক জোড়া চুর। তাহমিনা আক্তার মান্তাসা জোড়া নিয়ে কুহুর হাতে পরিয়ে দিলেন। এগুলো পরে সাজুগুজু করে আম্মাকে দেখাবি কেমন? আম্মা খুশি হবেন। মা, তোমার বড় ছেলের বউয়ের জন্য কয়েকটা গহনা রাখো, তারও তো অধিকার আছে এগুলোর ওপর। কুহু মৃদু স্বরে বলল। কুহুর কথা শুনে ওর দিকে তাকালেন তাহমিনা আক্তার। তার ঠোঁটের কোণ ছেয়ে গেল বিষাদের হাসিতে। তোর কি মনে আছে হয় ওরা আসবে? আর আসলেই কি কাউকে আব্বার দেওয়া গহনাগুলো দেবো আমি? যদি আসে, ধরো হঠাৎই একদিন ভাইয়া এসে দাঁড়ালো তোমার সামনে, তখন কি করবে তুমি? ফিরিয়ে দিতে পারবে তাকে? কুহু পাল্টা প্রশ্ন করলো। কুহুর কথায় আরেকবার ওর দিকে তাকালেন তাহমিনা আক্তার। কঠোর গলায় বললেন, কেন পারবো না? চোখের সামনে তুই তমার বড় আপাকে দেখছিস না? ওদের এই অবস্থা দেখার পরও কি তোর মনে হয় ওকে আমি মেনে নেব? অনেকগুলো বছর পর আমি আমার বড় আপাকে ফিরে পেয়েছি, তাই একটা বেইমান ছেলের জন্য আমি আবারও আমার মায়ের মতো বোনকে হারাতে চাইবো না। যে ছেলে একবারও আমার কথা ভাবেনি, তার কথাও আমি ভাবতে চাই না ওকে। তবে দোয়া করি ও স্ত্রীর সন্তান নিয়ে সুখে থাকুক, আর এই দোয়াও করি যেন ওর সন্তান ওর সঙ্গেও তেমনটা না করুক যেমনটা ও আমার সঙ্গে করেছে। হাজার হলেও আমি ওর মা হয়ে সন্তানের অমঙ্গল কোনোদিনই চাইবো না আমি। তবে ওকে কোনোদিনও গ্রহণ করব না আমি, আর এই বাড়িতেও কোনো দিনও ও ঠাঁই হবে না। তাহমিনের কঠোর রূপ দেখে চমকায় কুহু। বুঝতে পারে কতটা কষ্ট পেলে একজন মায়ের মুখ থেকে এমন কথা বের হয়। কুহু দীর্ঘশ্বাস ছেড়ে চন্দ্রহার হাতে তুলে নিল। মা, এটা পরিয়ে দাও দেখি। তাহমিনা আক্তার হেসে চন্দ্রহার কুহুর হাতে থেকে নিয়ে পরিয়ে দিলেন ওর গলায়। আমার বউ আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে, আমাকে দেবার মতো সময় তার হয় না। অথচ আমি দিন রাত বউয়ের অপেক্ষা করতে গিয়ে তিতু মেহ আর লবণ মেহের রোগী হয়ে যাচ্ছি। জীবন থেকে চিরদিনের জন্য মধু মেহকে বাই বাই জানিয়ে লবণ তিতুরাম হয়ে যাচ্ছি দিন দিন। কুহু রুমে আসতেই তাহমিনা ওকে উদ্দেশ্য করে বলল। এদিকে কুহু হতবাক হয়ে তাকিয়ে আছে তাহমিনার দিকে। তাহমিনের কথাবার্তা ওর বোধগম্য হচ্ছে না। তিতু, লবণ, এসব কি বলছেন আপনি? বুঝিয়ে বলবেন প্লিজ। বিয়ের আগে কত আশা ছিল, দিন রাত বউয়ের মিষ্টি ভালোবাসা খেয়ে মধু মেহর সঙ্গে দোস্তি করব, কিন্তু বিধিবান বউ আমার রোমান্টিকতার রও জানে না। আমার থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে। আর আমি অসহায় পুরুষ দিনের পর দিন বউয়ের থেকে দূরে থাকতে গিয়ে তার মিষ্টি ভালোবাসা না পেয়ে শরীরের মিষ্টি শুকিয়ে তেতো আর লবণের আধিক্য দেখা দিয়েছে। শরীরের আনাচে কোনাচে তেতো আর লবণের রাজত্ব শুরু করেছে। তাই আমিও বিরস বদনে তিক্ততার সহিত লবণ আর তেতোর সঙ্গে দিনরাত হাই ফাইভ করছি। এবার কুহু বুঝলো আসল কাহিনী। ও হেসে তাহমিদের গা ঘেঁষে বসলো। তাহমিদের টি শার্টের বোতাম খুঁজে বলল, ওইসব আজে বাজে নাম মুখেও আনবেন না। এই যে আমি আপনার কাছে এসেছি, সারাটা দিন আপনার আশেপাশে না থাকলেও রাতটা কিন্তু আপনার জন্যই বরাদ্দ। তাই যথেষ্ট মিষ্টি ভালোবাসা পাচ্ছেন আপনি। মিছিয়ে মিছিয়ে আমাকে দোষারোপ করবেন না। তাহমিদ কুহুর কোমর ধরে ওকে নিজের আরো কাছে টানলো। নিঃসন্ন গলায় বলল, এতটুকুতে সন্তুষ্ট নই আমি, আমার আরো ভালোবাসা চাই। জলজন্ত একটা নারী সারাটা দিন আমার চারপাশে ঘুরঘুর করে, অথচ সময়ে অসময়ে তাকে ছুঁয়ে দিতে পারি না। তার অধর, তার সর্বাঙ্গ মধুর ব্যথায় জর্জরিত করতে পারি না। এটা কি কম আফসোসের? আপনি কিন্তু দিনকে দিন অসভ্য হয়ে যাচ্ছেন। দিনে দুপুরে কি আমি আপনার কাছে আসবো নাকি? বাসা ভর্তি মানুষজন, তারা কি ভাববে? আর তাছাড়া এত বড় সংসারের কাজ করতে গিয়ে মা চাচিরা সবাই হাঁপিয়ে যায়। বাড়ির একমাত্র বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? আমার বউ সকলের প্রতি দায়িত্ব পালনে তৎপর, শুধু আমার বেলায় সে উদাসীন। আফসোস, সে আমার মতো একজন প্রেমিক পুরুষকে হেলা করছে। তাহমিদ বাক্যটা শেষ করেছে কিনা গালে কুহুর নরম ঠোঁটের স্পর্শ পেয়ে আবেগে উদ্বেলিত হলো ওর অঙ্গ প্রত্যঙ্গ। মুহূর্তেই কুহুকে আলিঙ্গনে আবদ্ধ করলো। কুহুও সাড়া দিল ওর পুরুষের ডাকে। বেশ খানিকক্ষণ পর কুহু তাহমিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। তাহমিদের শক্ত বাঁধনে আটকা পড়েছে ওর নাজুক দেহাবয়ব। তাহমিদের লোমশ বুকে খেলা করছে কুহুর আঙুল। একটা কথা জিজ্ঞেস করব?
আমাকে কিছু জিজ্ঞেস করতে তোমার অনুমতি নিতে হবে এ কথা কবে বলেছি? যা বলার সরাসরি বলে ফেলবে, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কখনো যদি ভাইয়া ফিরে আসে, নিজের অধিকার দাবি করে, কি করবেন তখন? সে যদি এই বাড়িতে থাকতে চায় থাকবে। সে যদি পৈতৃক সম্পত্তির অধিকার চায়, তাকে তৎক্ষণাৎ সেগুলো দেয়া হবে, কিন্তু এই বাড়িতে তার জায়গা হবে না কখনোই। তুমি সেসব দিনগুলো দেখোনি, মায়ের কান্না তুমি দেখোনি, দিদুনের আকুতি ভরা গলা তুমি শোনোনি, বড় মার কান্নাও দেখোনি তুমি, কিংবা সিনিয়রের রিকোয়েস্ট তোমাকে কাঁদায়নি। আমি দেখেছি প্রত্যেককেই কিভাবে অপমান করেছে সে। চাচাদের সঙ্গে বাজে ব্যবহার করতে দেখেছি তাকে, দেখেছি চাচাদের মলিন মুখ, তমাপু কিংবা খালামুনির অবস্থাও দেখেছি। দেখেছি দিনের পর দিন আমার মাকে কষ্ট পেতে। এত কিছুর পরও তাকে এই বাড়িতে থাকতে দেব? কখনোই না। রাগে ফুঁসছে তাহমিদ। মা যদি ভাইয়াকে আসতে বলে তখন কি করবেন? পারবেন তখন মাকে কষ্ট দিতে? তুমি বোধহয় আমার কথাই বুঝতে পারোনি। চিরকাল অনাদরে বড় হওয়া আমার মা কয়েকটা বছর তার বোনকে ছাড়া থেকেছে শুধুমাত্র তার বড় ছেলের জন্য। মায়ের মতো শাশুড়িকে অপমান করেছে তার বড় ছেলে, তার বোনের মতো বড় যাকে অপমান করেছে তারই বড় ছেলে। এই বাড়ির প্রত্যেককে অপমান করেছে সে। তোমার কি মনে হয় এত কিছুর বড় তার ক্ষমা আছে? আমার মা এতটাও বোকা নয়। সকলের ভালোবাসা পায়ে মারিয়ে এসে কিছুতেই এক বেঈমানকে এই বাড়িতে ডাকবে না। কুহু ওর উত্তর পেয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাহমিদকে জড়িয়ে ধরল। তমাপু, 10 মিনিটে তৈরি হয়ে নাও, আমরা ডক্টরের কাছে যাব। কুহু তাড়া দিল তামাকে। এই যে আমাকে সপ্তাহে 3 দিন তোমরা ডাক্তারের কাছে নাও, এতে লাভ কি হয় বলো? শুধু শুধু টাকা নষ্ট করছো কেন? আর আমি কি অসুস্থ যে তোমরা আমাকে নিয়ম করে ডাক্তারের কাছে নাও? তামা বিরস গলায় জিজ্ঞেস করলো। তুমি অসুস্থ সেটা কে বলেছে? তোমাকে আমরা ডক্টরের কাছে নেই শুধুমাত্র তুমি যাতে সকলের সঙ্গে মন খুলে কথা বলো সেজন্য। তুমি তো আবার মুখ প্যাঁচার মতো করে রাখতে ভালোবাসো। আমরা শুধু তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, আর কোনো কথা নয়। তোমাকে তৈরি হতে হবে, চলো আমি তোমাকে তৈরি করিয়ে দিচ্ছি। তামাকে ঠেলে ওয়াশরুমে নিয়ে গেল কুহু। তাহমিনা, আর কতদিন তোদের বাসায় থাকবো? এবার তো আমাকে আমার বাসায় যেতে হবে। তিশা সিয়ামও চাচ্ছে আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরি। ওরা নাকি কিছুদিনের মধ্যেই বেড়াতে আসবে। আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তাসলিমা খানম বোনকে মানানোর চেষ্টা করছেন। আপা, আর কয়েকটা দিন থেকে যাও না। কতদিন পর তোমাকে দেখছি, তাই তোমাকে যেতে দিতে মন চাচ্ছে না। সিয়াম তিশাকে এখানেই আসতে বলো। ওরা এবারের মতো এখানে এসে উঠুক, পরের বার নিজেদের বাসায় যাবে। তাহমিনা আক্তার বোনকে ছাড়তে চাইছেন না। গত 6 মাস ধরে তোদের বাড়িতেই তো আছি, আরও কয়েকটা দিন থাকতে বলছিস তুই আমাকে? শোন, যখন সব ঝামেলা মিটেই গেছে তখন আর ভয় কি? এখন থেকে নিয়মিত আমরা 2 বোন যখন ইচ্ছে তখন 2 বাড়িতে বেড়াতে পারবো। আর তাছাড়া তমা তো এখানেই থাকছে। ও পুরো সুস্থ না হওয়া পর্যন্ত তাহামিদ ওকে যেতে দেবে না। তোমাকে দেখতে মাঝে মধ্যেই আমাদের এখানেই আসতে হবে। সিয়াম তিশাও আসবে বলেছে, তাই আর আমাকে বাধা দিস না। ঠিক আছে আপা, তোমার যেটা ভালো মনে হয় করো। আবার যে তোমার কাছে পেয়েছি এটাই আমার জন্য অনেক। তমাও আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। মেয়েটাকে এখন দেখলে পাপের বোঝা কিছুটা হলেও হালকা হয়। সেদিন তমা বলছিল ও বাড়িতে যেতে চায়, কিন্তু তাহামিদ ওকে ধমক দিয়ে চুপ করিয়েছে। একজন মায়ের ভাগ্য কতটা ভালো হলে তাহামিদের মতো ছেলে আর কুহুর মতো ছেলের বউ পায় সে। দেশের প্রতিটা ঘরে ঘরে তাহামিদ আর কুহুর মতো ছেলে আর ছেলের বউ হোক। ওদের জন্যই আজ আমার মেয়েটা সুস্থ হয়ে উঠেছে। যেখানে আমরা ওর সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে তাহমিদ আমাদের আশার আলো দেখিয়েছে আর ধীরে ধীরে মেয়েটাকে সুস্থও করে তুলেছে। তুই ধন্য, এমন ছেলেকে জন্ম দিয়েছিস। ছেলে তো আরেকটাও জন্ম দিয়েছি আপা, সে তো আমার মুখে চুনকালি মেখে দিল। আজ তার নাম নিতেও ঘৃণা হয় আমার। একই গর্ভে তো জন্মেছে দুজন, তবে দুজনের মধ্যে এত তফাৎ কেন? তাহমিনাকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরলেন তাসলিমা খানম। তিনি বোনকে সান্ত্বনা দিতে থাকলেন। আন্টি তেমন না তো, তত নিতে তো আমার জন্য তকে টেনে তো। আধো আধো গলা শুনে পিছনে তাকায় তামা। ছোট্ট একটা পরীকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়। ছোট্ট পরীটাও তামার ইশারা পেয়ে দৌড়ে এসে তামাকে জড়িয়ে ধরল। আমি ভালো আছি পুতুল সোনা, তুমি কেমন আছো?
আমি এখানে আসবো আর তোমার জন্য চকলেট আনবো না? এটা হতেই পারে না। এই নাও তোমার চকলেট। তমা পার্স থেকে কয়েকটা চকলেট বের করে পরীটাকে হাতে দিল। ফারজা, এসব কি করছো বাবা? তুমি ওনাকে বিরক্ত করছো কেন? মিলি, তুমি ফারজাকে চেম্বারে নিয়ে এসেছো কেন? তোমাকে আগেও অনেকবার নিষেধ করেছি ফারজাকে নিয়ে এদিকে আসবে না। মেয়েকে চেম্বারে আসতে দেখে একটু বিরক্তই হলো ডক্টর ফারদিন মাহমুদ। অনেকবার ফারজাহা সোনাকে নিষেধ করেছি, আমার কথা শুনলই না ও। মিলি মুখ কাচুমাচু করে বলল, রাগ করবেন না, আমি ফারজাকে বলেছিলাম আজকে আমি এখানে আসব। আসলে আপনি যেদিন চেম্বারে আসতে দেরি করেন সেদিন আমি ফারজা সোনার সাথে গল্প করি। ওর সঙ্গে গল্প করতে আমার বেশ লাগে। এবার মৃদু স্বরে কথাগুলো বলল তমা। তমার কথা শুনে ডক্টর ফারদিন অবাক হয়ে গেছে। গত 6 মাস যাবৎ তমা তার কাছে চিকিৎসা নিচ্ছে, তার মধ্যেই তার চেম্বারে আসতে দেরি হয়। একটা ক্লিনিকে দুস্থ মানুষদের ফ্রিতে চিকিৎসা করে সে। মেডিকেল থেকে সরাসরি সেখানে যায়। সেখানে রোগী দেখে বাসায় ফিরে বিকেলে নিজের বাসার নিচতলায় চেম্বারে রোগী দেখে সে। চেম্বার বাসায় হয়। ফারজা মাঝে মধ্যে মিলির সঙ্গে এখানে আসে, যদিও সেটা ফারদিনের পছন্দ নয়। সে বারবার ফারজাকে নিষেধ করেছে, কিন্তু তার মেয়ে কথা শুনলে তো। কিন্তু চকলেটের ব্যাপারটা, ও নিশ্চয়ই আপনার কাছ থেকে চকলেট চেয়েছে। ফারদিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তমার দিকে। মোটেও না, আমি পুতুল সোনাকে বলেছিলাম আজ আসবার সময় ওর জন্য চকলেট নিয়ে আসবো। কারো কাছ থেকে কিছু চেয়ে খাবে তেমন মেয়েই নয় ও। আজ আপনার সঙ্গে কেউ আসেনি? কাউকে দেখছি না যে। প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করলো ফারদিন। তাহমিদ এসেছে, পরিচিত একজনের সাথে দেখা হওয়ায় বাইরেই তার সঙ্গে কথা বলছে তাহমিদ। চলে আসবে। এবার বলুন, মাথা ব্যথা এখনো হয়? মাথা ঝিমঝিম করে মাঝে মধ্যে? আগের মতো ভেতরের সেই অস্থিরতা এখনো অনুভব করেন? গত 15 দিন আগে শেষবার মাথা ব্যথা হয়েছিল। ঝিমঝিম ভাবও নেই। আর অস্থিরতা না, আগের মতো অনুভব করি না। মাঝে মধ্যে হালকা অস্থিরতা বুঝতে পারি, কিন্তু এখন আমি সেটাকে নিজেই সামলে নিতে পারি। গুড জব, এটাই তো চেয়েছিলাম। আপনার মনে আছে প্রথম সাক্ষাতের দিন বলেছিলেন নিজেকে চেনা বড্ড কঠিন? এখনো ঠিক তেমনটাই মনে হয়। না, এখন আর সেসব অবান্তর কথা মনেও আসে না। তবে মনে হয় নিজেকে একটু একটু করে চিনতে শিখেছি। চমৎকার। এটার কৃতিত্ব শুধু আপনার। ওষুধ আর কাউন্সেলিং শুধুমাত্র সাহায্য করেছে আপনাকে। আসল কাজটা আপনি নিজেই করেছেন। তাহলে বলছেন আমি সুস্থ হয়ে গেছি? ওষুধ বন্ধ করে দেব? হুম, এখনই নয়, আরও কিছুদিন পর বিষয়টা চিন্তা করে দেখব। ফারজা তমার কলে বসে টুকটুক করে চকলেট খাচ্ছে। মিলি অনেক আগে বেরিয়ে গেছে। তোমরা এত গল্প করতো কেন পাপা? আন্টির টিকিটটা কবে না তুমি? ফারজাহের কথা শুনে ওর দিকে তাকায় ফারদিন। তমা মৃদু হাসলো। এই যে পরিটা, আমি অসুস্থ যে তোমার পাপা আমার চিকিৎসা করবে। আমি পুরোপুরি সুস্থ মানুষ, বুঝলে? হেই ডক্টর, আসতে পারি? আমি দেশে দাঁড়িয়েছে দরজায়। আসুন স্যার, আপনার দর্শন দিয়ে ধন্য করুন আমাকে। ডক্টর ফারদিন হাসি মুখে বলল, এভাবে লজ্জা দিচ্ছ কেন? দেশের একজন নামকরা সাইকিয়াট্রিস্ট কিনা আমাকে স্যার বলছে, এই লজ্জা কোথায় রাখি আমি? চেয়ার টেনে বসলো তাহমিদ। এই লাইনে আছি 8 বছর, কিন্তু আমাকে এই পর্যন্ত আসতে কম কষ্ট করতে হয়নি। অথচ তোমাকে দেখো, পাশ করে বেরোনোর সঙ্গে সঙ্গে মেডিকেল তোমাকে লুফে নিল। আবার বছর খানেকের মধ্যেই সেরাদের কাতারে ঢুকে পড়লে। এমনটা কয়জন পারে? মেডিকেলে নাকি রুগীটা ডক্টর তাহমিদ বলতে পাগল। এটাও কি কম পাওয়া? হয়েছে, আর লজ্জা দিতে হবে না, লজ্জা পাচ্ছি। এবার বলো, আমার আপুর কি অবস্থা? আচ্ছা পাপা, তুমি আন্টিকে নিয়ে বাসায় যাও। আজকে আমরা একসঙ্গে ডিনার করব। মিলি আন্টিকে ডিনারের ব্যবস্থা করতে বলো। বলতে পারবে পাপা? ডক্টর ফারদিন আদুরে গলায় মেয়েকে জিজ্ঞেস করলো। ভাইয়া, ঝামেলা করতে যেও না। তোমার কাজ শেষ হলেই আমি আপুকে নিয়ে বাসায় ফিরবো। তাহমিদ বাধা দিল। কোনো কথা হবে না, আমি যা বলছি সেটাই হবে। আজ যখন তোমাকে পেয়েছি তখন খুব সহজেই ছাড়ছি না। তমা, আপনি ফারজাকে নিয়ে আমার বাসায় যান, আমরা একটু পরেই আসছি। তমা কিছু না বলে তাকালো তাহমিদের দিকে। তাহলে যাও, ফেমাস ডক্টরের ফ্ল্যাট থেকে ঘুরে এসো, আমরাও আসছি একটু পর।
তাহমিদের সম্মতি পেয়ে তামা ফারজাকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। এবার বলো তোমার রোগীর অবস্থা কি? তামা বেরিয়ে যেতেই তাহমিদ জিজ্ঞেস করলো, অনেকটাই উন্নতির দিকে। আশা করছি মাসখানেকের মধ্যেই পুরোপুরি সেরে যাবে। তবে তারপরও মাঝে মধ্যে তাকে নিয়ে আসতে হবে। আরও বছর খানেক তার কাউন্সিলিংয়ের প্রয়োজন। রোগীর মধ্যে চেষ্টা আছে, তবে প্রথম দিকে এমনটা ছিল না। ধীরে ধীরে নিজের মনকে গুছিয়ে নিয়েছে সে। তুমি তো সবটাই জানো। আমরা সবাই চাই আপু সুস্থ হয়ে উঠুক, এতে অন্তত নিজেদের দোষটা কিছুটা হলেও ঢাকবে। তুমি যতদিন চাইবে আপুকে নিয়ে আসবো। আপু খুব ট্যালেন্ট ছিল জানো, ঢাবিতে পড়তো, রেকর্ড নাম্বার পেয়েছিল পরপর 2 বছর। কিন্তু একজন বেইমানের কারণে সব শেষ হয়ে গেল, নিজেকেই হারিয়ে ফেললো আপু। ডোন্ট ওয়ারি, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন চাইলে কিন্তু সে পড়াশোনাও করতে পারবে। শুধু তোমরা তার পাশে থাকবে, সব কিছুতে অনুপ্রেরণা দিবে, তাহলেই হবে। অনেক গল্প আছে। এবার বাসায় চলো, বাসায় গিয়ে কথা বলবো। ডক্টরের বাসায় গিয়ে তামা পুরোটা সময় কাটালো ফারজার সঙ্গে। মেয়েটাকে ওর বেশ লাগে। ডিনার শেষে ওরা যখন বাসায় ফিরতে চাইলো তখন ফারজার সে কি কান্না। ওকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় ফিরতে ওদের রাত 11টার বেশি বেজে গেল। তবে তার আগে ফারজার কাছে তামাকে প্রমিস করতে হয়েছে ও যখনই এখানে আসবে তখনই ওর সঙ্গে তামার সময় কাটাতে হবে। তামাও রাজি হয়। বউ, সারাক্ষণ কি এত ভাবো বলো তো? যখনই তোমাকে দেখি তখনই মনে হয় কিছু একটা ভেবেই চলেছো। কি হয়েছে তোমার, কোনো সমস্যা? তাহমিদ চিন্তিত নয়নে তাকিয়ে আছে কুহুর দিকে। আপনি যতটা চিন্তা করছেন ততটা চিন্তা করার মতো কিছু হয়নি। আমি তমাপুকে নিয়ে ভাবছি। আচ্ছা, ডক্টর ফারদিন মানুষ হিসেবে কেমন? তার স্ত্রী নেই। তমাপুকে নিয়ে তার কাছে যাচ্ছি প্রায় 9 মাস ধরে, কিন্তু তার সম্পর্কে তেমন কিছুই জানি না। ফারদিন ভাইয়া মানুষ হিসেবে অসাধারণ। সে আমার ফ্রেন্ডের বড় ভাই, তাকে খুব ভালোভাবেই চিনি। তাই এক সময় তাদের বাসায় যাতায়াত ছিল আমার। তাদের ফ্যামিলির প্রতিটা সদস্যই ফ্রেন্ডলি এবং ইসলামিক মাইন্ডের। মেডিকেলে পড়ার সময় ফারদিন ভাইয়া তারই ব্যাচমেটের সঙ্গে সম্পর্কে চড়ায়। আঙ্কেল সেটা জানতে পেরে ছেলের পছন্দের মানুষের সঙ্গেই ভাইয়ার বিয়ে দেয়। তখন তারা 3rd ইয়ারে পড়ছিল। এরপর দুজনে একসঙ্গে পড়াশোনা শেষ করলো, জয়েন করলো মেডিকেলে। সুখের সংসার ছিল তাদের। একসময় ভাইয়া ডক্টর হিসেবে বেশ নাম করলো, কিন্তু ভাবি খুব একটা নাম করতে পারল না, কারণ সে ছিল আপাদমস্তক সংসারী একজন নারী। সংসার আর পেশা দুটোর মধ্যে সংসারকেই মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিল সে। আর সবাই সেটা বুঝতেও পারছিল এবং মেনেও নিয়েছিল। অবশ্য ভাবি কখনো মেডিকেল ছাড়ার কথা চিন্তাও করেনি। সে জানতো ভাইয়া সবসময় একজন ডক্টরকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছে, তাই ভাইয়ার চাওয়াকে সম্মান জানিয়েছে সে। এইভাবেই চলছিল তাদের সংসার। একদিন আমার ফ্রেন্ডের কাছে শুনলাম ভাবি প্রেগনেন্ট। তার কিছু ইন্টারনাল প্রবলেম দেখা দিয়েছে, সেই সাথে অ্যানিমিয়াও। আমি 2বার রক্ত দিয়েছি তাকে, এমনকি ডেলিভারির সময়ও ফারদিন ভাইয়ার পাশেই ছিলাম। ডেলিভারি 7 ঘন্টা পর যখন ভাবি সবাইকে কাঁদিয়ে চলে গেল, তখনও ভাইয়ার পাশেই ছিলাম। ভাবির মৃত্যুর পর থেকে ভাইয়া ধীরে ধীরে বদলে গেল। আগে সেই হাস্যোজ্জ্বল মানুষটা পরিণত হলো গম্ভীর মানুষে। আঙ্কেল আন্টি ছেলেকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভাবির মৃত্যুর পর থেকে, কিন্তু ভাইয়া রাজি হচ্ছে না। হঠাৎ ভাইয়ার কথা জিজ্ঞেস করছো কেন? আন্টি মানে ডক্টর ফারদিনের আম্মা আমাকে গতকাল কিছু কথা বলেছে। তমাপুকে আন্টির ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কথাটা সে সাহস করে কাউকে বলতে পারছে না, তার ছেলেকেও না। এদিকে ফারজা তো তমাপু বলতে পাগল। সে নাকি বাসায় সবসময় আপুর জন্য কান্নাকাটি করে। আঙ্কেলেরও আপুকে ভীষণ পছন্দ। কুহুর কথা শুনে তাহমিদ কিছু একটা ভাবলো। এজন্যই কি গতকাল ফাইয়াজ আমার সঙ্গে ভাইয়ার বিয়ের বিষয়ে আলোচনা করছিল? তোমার কথা শুনে সেটাই মনে হচ্ছে। তবে বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আপুর বিয়ের ঠিক করার অধিকার আমার নেই। অন্তত যতদিন আপুর অভিভাবক আছে ততদিন তো অবশ্যই নয়। আমি খালামণির সঙ্গে আলোচনা করে তবেই ফাইয়াজের সঙ্গে কথা বলবো। তাহমিদের সিদ্ধান্তে সন্তুষ্ট হয় কুহু। ও জানে তাহমিদ ভুল কোনো কাজ করতে পারে না। তুমি আত্মেতে তোটি আমার মাম্মাম, তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে? আমাকে তেলে আর কোথাও যাবে না তুমি? ফারজা তামার কোলে বসে আদুরে গলায় জিজ্ঞেস করলো। মেয়েটা খুশিতে একটু পরপর চুমু দিচ্ছে তামাকে। ফারজার দিকে তাকিয়ে কেঁদে ফেলল তামা। ও মাস 2 আগে যখন ডক্টর ফারদিনের স্ত্রীর মৃত্যুর কথা শুনেছিল, সেদিন মেয়েটার জন্য
ওর বুকটা হু হু করে উঠেছিল। কিন্তু যখন তাহমিদ ওকে জানায় ডক্টর ফারদিনের আব্বা আম্মা তাদের ছেলের জন্য তমাকে পছন্দ করেছে, সেদিন তমা এক বাক্যে না করে দিয়েছিল। ও জীবনে বাজেভাবে ঠকেছে, তাই অন্য কাউকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। নিজের ভাঙাচোরা হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া সম্ভব নয়, তাই ইচ্ছে করেই তমা কঠোর হয়েছিল। ও পরপর 2 মাস ডক্টরের কাছে যায়নি। ওকে দীর্ঘদিন না দেখতে পেয়ে ফারজা অসুস্থ হয়ে যায়, দাওয়া খাওয়া বন্ধ করে দেয়। ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু কিছুতেই মেয়েটা সুস্থ হয় না। বাধ্য হয়ে ডক্টর ফারদিন ছুটে যায় তোমার কাছে। প্রথমে সেও নাকি বিয়ে করতে চায়নি, কিন্তু মেয়ের অসুস্থতার কাছে হার মানে সে। ফারজার অসুস্থতার কথা শুনে তমা ছুটে যায় হসপিটালে। সেদিন ও দেখেছিল ছোট্ট শরীরটাকে বিছানার সাথে লেপ্টে থাকতে। সেই শরীরে শুধু প্রাণ ছাড়া আর কিছুই ছিল না। ছোট্ট পুতুলকে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে কেঁপে ওঠে তমার হৃদয়। তারই ফলশ্রুতিতে আজ সে ডক্টর ফারদিনের স্ত্রী হয়ে এ বাড়িতে এসেছে। এখন তমা ফারজাকে কোলে নিয়ে বসে আছে ফারদিনেরই রুমে। হ্যাঁ পুতুল সোনা, আজ থেকে আমি তোমার মাম্মাম। তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না আমি। এবার ঘুমিয়ে পড়ো সোনা, অনেক রাত হয়েছে। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ফারজা বাধ্য মেয়ের মতো বালিশে মাথা রাখলো। তমা ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে ফারজার মাথায়, সেই সাথে রূপকথার গল্প শোনাচ্ছে। ফারদিন রুমে ঢুকেই অবাক হয়ে গেল। সে অবাক চোখে তাকিয়ে থাকে বধূ বেশে আজও এক রমণীর দিকে। সেই রমণী মৃদুস্বরে গল্প শোনাচ্ছে তারই মেয়েকে। রমণী চোখেও যেন রাজ্যের ঘুম এসে হানা দিয়েছে। সে ঝিমাচ্ছে। এবার ফারদিন তাকালো তার মেয়ের দিকে। মেয়েটা ঘুমিয়েছে। ফারজা ঘুমিয়ে গেছে, এবার তুমিও ঘুমাও। সারাদিন অনেক দখল গেছে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। রিস্টওয়াচ খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে কথাগুলো বলল ফারদিন। ফারদিনের গলা শুনে চমকে উঠে বসলো তামা। ওর মনে সংশয়, কিভাবে সামলাবে সবকিছু। ওরও যে একটা অতীত আছে, তেমনি ডক্টরেরও একটা অতীত আছে, কিন্তু ডক্টরের অতীত ওর মতো বাজে নয়। হ্যাঁ, ডক্টর নিশ্চয়ই তার অতীতের কারণে দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু সে তো তমার মতো ঠকে যায়নি। তাই তমার দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা হয়তো তার নেই। সে কি আদৌ বুঝবে তমাকে? হ্যাঁ, হয়তো সে এতদিন তমার সঙ্গে ডক্টর হিসেবে ট্রিট করেছে। স্বীকার করতেই হবে সে ডক্টর হিসেবে যথেষ্টই ভালো, কিন্তু স্বামী হিসেবে কি সে নিজেকে প্রমাণ করতে পারবে? নানান চিন্তা ভর করলো তমার মস্তিষ্কে। হঠাৎই ও অনুভব করলো মাথাটা ঝিমঝিম করছে, কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। গত 2 মাস সে ডক্টরের কাছে আসেনি, তবে নিয়মিত ওষুধ খেয়েছে। এমন কেন হচ্ছে? তমা, ঠিক আছো তুমি? আজ ওষুধ খেয়েছো নাকি সঙ্গে করে ওষুধ আনোনি? তামার মুখের দিকে তাকিয়ে ফারদিন বুঝতে পারে মেয়েটার কিছু একটা হয়েছে। ও ছুটে গিয়ে তামার পাশে বসলো। ফারদিনের উদ্গ্রীব গলা তামার কর্ণকুহরে ঠিক পৌঁছে গেল। তার কৃত্রিমতা বিবর্জিত গলা শুনে তমা একটু ধাতস্থ হলো, আর চোখে তাকালো মানুষটার দিকে। তার চেহারাও দেখার মতো হয়েছে। তমা বুঝতে পারলো মানুষটা সত্যি ওকে নিয়ে চিন্তিত। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো। ওষুধও নিয়ে এসেছি, কিন্তু খাওয়া হয়নি। যাই হোক না কেন, ওষুধ বাদ দিবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। ফারদিন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একটা প্লেটে বিরিয়ানি নিয়ে রুমে ঢুকলো। তাড়াতাড়ি খেয়ে নাও, ওষুধ খেতে হবে। কিন্তু এখন যে খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, আর কোনো কথা নয়। যা বলছি তাই করো। বাধ্য হয়ে তমা বিরিয়ানির প্লেট হাতে নিল, কষ্ট করে কয়েক লোকমা মুখে দিল, এরপর ঔষধ খেলো। এবার ঘুমাও, কালকে সকাল সকাল উঠতে হবে। ফারজাও কিন্তু খুব সকালে উঠে, আর একবার ওর ঘুম ভাঙলে ও কিন্তু কাউকে ঘুমাতে দেয় না। ফারদিনের কথা শুনে ওর দিকে অবাক চোখে তাকায় তমা। মানুষটা কেমন স্বাভাবিকভাবে কথা বলছে ওর সঙ্গে, যেন ওদের দুজনের বিয়েটা একটা স্বাভাবিক ঘটনা। আপনি ঘুমাবেন না? সকালে যেহেতু মেডিকেলে যেতে হবে, সেহেতু আমাকেও ঘুমাতে হবে। কোথায় ঘুমাবেন? যদি তোমার মনে দয়া হয়, যদি বিছানায় এক কোণে আমাকে একটু জায়গা দাও, তবে তোমার কাছে আজীবনের জন্য কৃতজ্ঞ থাকতাম। ফারদিনের কথাই হাসলো তমা। ফারজাকে নিজের কাছে নিয়ে ফারদিনকে একপাশে জায়গা করে দিল।
জানেন, আজকে আমি ভীষণ খুশি। অবশেষে তমাপুরো সংসার হলো। তাহমিদের বুকে মাথা রেখে শুয়ে আছে কুহু। সত্যি আজ নিজেকে অনেকটাই ভারমুক্ত মনে হচ্ছে। আজ মাকে কাঁদতে দেখলাম, তবে সেটা সুখের কান্না। তবে আমার কিন্তু চিন্তা হচ্ছে, ওরা কি স্বাভাবিকভাবে মেনে নেবে সবকিছু? ডক্টর ফারদিন কি মেনে নেবে আপুকে? কেন মেনে নেবে না? ভাইয়ার সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, হয়তো দুজনের সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু তার মানে এই নয় যে ওরা কেউ কাউকে মেনে নেয়নি। দুজনের মধ্যে কিছুটা জড়তা আছে, সেটাও সময়ের সাথে সাথে থাকবে না। শোনো বউ, কাল একবার আমরা ওদের বাসায় যাব। তুমি একটু তোমাপুর সঙ্গে কথা বলবে, আর আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। মাঝরাত ফারজা ঘুমে বিভোর। ওর পাশে ঘুমাচ্ছে তমাও। শুধু ঘুম নেই ফারদিনের চোখে। রুহির কথা মনে পড়ছে। 8 বছরের সম্পর্ক ছিল দুজনের। এই 8 বছরে একদিনও মনোমালিন্য হয়নি দুজনের। রুহি হতে দেয়নি। সে রুহি একদিন ওকে একা করে চলে গেল। ফারদিন কখনোই ভাবেনি ওর জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে, অথচ আজ সেটাই ঘটেছে। ওর জীবনে দ্বিতীয় নারীর পদার্পণ ঘটেছে, এবং সেটা সারা জীবনের জন্য। ফারদিন চাইলেও এটা অস্বীকার করতে পারবে না। আবার ওকে স্বীকার করতেই হবে। তমা মেয়েটা সত্যি অসাধারণ, আর সে কারণেই ফারজা ওকে এতটা ভালোবাসে। মেয়েটার একটা অতীত আছে যেটা নিয়ে ফারদিনের কোনো মাথা ব্যথা নেই। মেয়েটার কাউন্সেলিংয়ের সময় থেকেই সবটা জানতো সে। মেয়েটা সত্যি আঘাত পেয়েছিল, সেটা সামলে উঠতে সময় লেগেছে কয়েকটা বছর। দীর্ঘশ্বাস ছাড়ল ফারদিন। পাশ ফিরে তাকালো স্ত্রী আর কন্যার দিকে। হঠাৎই বুকের বাম পাশে ভাঙচুর শুরু হলো। ফারজার পাশে রুহির ঘুমানোর কথা ছিল, কিন্তু সে তার কথা রাখেনি। আজ রুহির জায়গায় তমা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো, আর বিছানায় থাকতে পারল না। ব্যালকনিতে এসে দাঁড়ালো। ওকে সব কিছু মেনে নিতেই হবে, ফারজার জন্য, নিজের জন্য, তমার জন্য। এটাই হয়তো ওর জন্য নির্ধারিত ছিল। কিছুক্ষণ উদাস হয়ে অন্ধকারে তাকিয়ে রইল ফারদিন। সে জানে রুহিকে সে কোনোদিনই ভুলতে পারবে না। আবার তমাকে অপন করে নিতে হবে। হয়তো সেটাতে সময় লাগবে, কিন্তু একটা না একটা সময় তাকে এটা করতেই হবে। দুঃখী মেয়েটাকে আরও দুঃখ দিতে চায় না সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে তালুতে মুখ মুছে রুমের দিকে পা বাড়ায়। ও শিকতাপু, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমার বাবার বাড়িতে যাচ্ছি, অথচ তুমি ঢিলেমি করছো। এটা কোনো কথা? যেখানে তুমি ভোর না হতেই তৈরি হয়ে আমাকে তৈরি হতে জোরাজুরি করবে, সেখানে তোমাকেই আমার তৈরি হতে জোরাজুরি করতে হচ্ছে। হায় রে মানুষ। দৃষ্টি কপাল চাপড়ে বলল। শিকতা ওর কাপড় বেগে রেখে দৃষ্টির দিকে তাকায়। দৃষ্টিকে সাজুগুজু করতে দেখে হাসলো। দৃষ্টি এসে শিকতার বিছানায় বসলো। আনান ড্রেসিং টেবিলের আয়নায় দুজনকে দেখে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। বাহ দৃষ্টি, তোকে তো সেই লাগছে। হ্যাঁ রে, ভাইয়া কি তোকে ওই পাশে থাকতে দেবে? তোকে ভাইয়া একরাত অন্য কোথাও থাকতে দেয় না, এটা কিন্তু আমরা জানি। কিন্তু আজকে হঠাৎ তুই বলছিস ওই বাড়িতে থাকবি। ঘটনা কি বলতো? ঝগড়া করেছিস ভাইয়ার সঙ্গে? শিকতা জিজ্ঞাসু চোখে তাকায় দৃষ্টির দিকে। আরে না, ওই ব্যাটার সঙ্গে ঝগড়া করার মুড নেই আমার। শুধু আমি ঝগড়া করলেই তো আর হবে না, তাকেও ঝগড়া করতে হবে, তবেই না ঝগড়া করে মজা। আর সেই মজা আমার কপালে নেই, বুঝলে? তোমার ভাসুরের নির্দেশ, রাতেই আমাকে বাসায় ফিরতে হবে। সে অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসবে। কিন্তু আমিও বলে দিয়েছি, আজকে যদি সে আমাকে নিয়ে আসে, তবে আগামীকালই আমি শ্বশুর বাড়িতে চলে যাব। 1 মাসের আগে ঢাকা আসবো না। ব্যাস, এতেই কাজ হয়ে গেছে। আমি আগামী 3 দিন মামা শ্বশুরের বাড়িতে থাকার পারমিশন পেয়ে গেছি। ওরে সাংঘাতিক মেরে, তুই যে আমার চাচার মেয়ে এটা ভাবলেই আমার বুক কেঁপে ওঠে। আমার চাচার মেয়ে এত পিটলা হবে এটা বাপের জন্মও ভাবিনি আমরা। চাচি কত ভালো মানুষ ছিল, আবার কোকিলাও চাচির থেকেও ভালো। কিন্তু তুই হয়েছিস আমাদের জাতের থেকেও আলাদা। তোর মাথায় সবসময় কুবুদ্ধি গিজগিজ করে, আর সেগুলো বেরিয়ে আসার রাস্তা খোঁজে। এই শোন, তুই কিন্তু আমার সাদাসিধা বউকে তোর মতো কুচুটে বানাবি না। কয়েকদিন পর দেখবো আমার চুপচাপ ভাইয়া তোর হুমকে ধামকিতে পাবনার রাস্তা ধরেছে। আবার আমার বউ যদি তোর মতো হয়, তবে আমাকেও ভাইয়ের পথেই হাঁটতে হবে, যেটা আমি চাই না।
এখনো আমার নাতি নাতিরা দুনিয়ায় ল্যান্ড করেনি। ওদেরকে কাঁধে নিয়ে বেড়ানোর কত ইচ্ছে আমার, সেটা কি জানিস? দৃষ্টির কথা শুনে আনান ধমকে উঠল, কিন্তু দৃষ্টি সেটাকে পাত্তা দিলে তো। তোমাদের কথা ভাবতে গেলে নিজেদের নিয়ে ভাবার সময় পাবো না, তার চেয়ে বরং তোমরা নিজেরাই নিজেদের নিয়ে ভাবো। আপু, আর দেরি করো না কিন্তু, বড় মামি কয়েকবার ফোন দিয়েছে। এখনই যদি না বের হই তবে কিন্তু আমাদের সত্যিই দেরি হয়ে যাবে। আমার হয়ে গেছে, এই অলসের গ্যারেজ পেরিয়ে গেলে আমরাও বের হব। শিক্তা আনানকে দেখিয়ে বলল, এই, তুই আমাকে অলসের গ্যারাজ বললি কেন? আমি কি অলস? আমি যদি অলসই হতাম তবে কি সকাল 7টায় ঘুম থেকে উঠে তোকে কাজে সাহায্য করতাম? দৃষ্টির রুম থেকে বেরিয়ে যেতেই আনান শিক্তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুমি তো অলসী, সকাল 7টায় ঘুম থেকে উঠেছো ঠিকই, কিন্তু সকাল 10টা বেজে গেলেও সাজুগুজু শেষ হচ্ছে না তোমার। সাজুগুজু করছি মানে? আমি কি লেডিস নাকি যে সাজুগুজু করব? ওইটা তোদের সেক্টর, আমার কাজ শেষ, এখনই বেরিয়ে যাব। শোন, রাতে কিন্তু বাসায় চলে আসবি। আমি সবার সামনে বারবার তোকে বাসায় আসবার কথা বলতে পারবো না। আমি তো এবার 7 দিন ওই বাসায় থাকছি, বিয়ের পর বাবার বাড়িতে গিয়ে থাকাই হয় না। আমার কি ইচ্ছে করে না বাবার বাড়িতে গিয়ে থাকতে? শিক্তার দিকে তাকিয়ে আনানের খারাপ লাগলো। সত্যি বিয়ের 1 বছর হতে চলল, অথচ মেয়েটা বাবার বাড়িতে গিয়ে 2 দিনও থাকেনি। ঠিক আছে, তোর যে কয়দিন ইচ্ছে তুই ততদিনই থাকবি, তবুও মন খারাপ করে থাকবি না। তোর মলিন মুখখানা বাঁধ ভাঙা ঢেউ হয়ে আমার বুকের পাঁজরে আছড়ে পড়ছে। বেদনার তীব্র দহনে ছারখার হচ্ছে আমার হিয়ার মধ্যিখান। আনান মলির মুখে কথাগুলো বলে শিক্তাকে বুকের মাঝে জড়িয়ে নিল। এভাবে বলো না, তুমি এভাবে বললে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। এই শোনো না, তুমি ক্লাস শেষ করে ওই বাসায় যাবে, আজকে তোমাকে এখানে আসতে হবে না। আজ কিছুতেই শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। তুই কিন্তু জোর করবি না। আমি ক্লাস শেষ করে শ্বশুর বাড়িতে যাব ঠিকই, কিন্তু রাতে আবার ফিরে আসব। আগামীকাল সকালে একজনের সঙ্গে আমার মিটিং আছে, এবং সেটা সকাল 8টার মধ্যে। কিসের মিটিং? কার সঙ্গে মিটিং? শিক্তা সন্দেহের চোখে তাকায় আনানের দিকে। আরে আগে আমার পুরো কথাটা শোন। একটা কোম্পানির অ্যাডমির সঙ্গে আমার জানাশোনা আছে। সেই ভদ্রলোক আমাকে তার কোম্পানিতে জয়েন করতে বলেছে। সেসব নিয়ে আলোচনা করতে তার সঙ্গে দেখা করতে যাব। তুমি পড়াশোনা বাদ দিয়ে চাকরি করতে চাও, তোমাকে কি কোনোভাবে আমি প্রেশার দিচ্ছি? পড়াশোনার পাশাপাশি তুমি 5টা টিউশনি করছো, সংসারে টুকটাক সহযোগিতা করছো। যদিও নিহান ভাইয়া চায় না তুমি সংসারে কোনো কন্ট্রিবিউট করো, সবাই চাই তুমি আগে পড়াশোনা শেষ করো, সংসারের চাপ মাথায় নিও না। কিন্তু তুমি কি কারোর কথা কানে তুলতে চাও না? সবাইকে ইগনোর করতে চাইছো তুমি? শিক্তা রেগে গেল। আমি কি একবারও বলেছি যে পড়াশোনা ছেড়ে দেব? পড়াশোনার পাশাপাশি চাকরি করতে যাচ্ছি। সেসব নিয়েই ওই ভদ্রলোকের সঙ্গে আলোচনা করতেই চাই। আমি জানি ভাইয়া কিংবা আব্বু আম্মু কেউই চায় না সংসারে একটা টাকাও দেই। তারা চায় আমি পড়াশোনা শেষ করার পর যা করার করি। আমিও তেমনটাই চাই। কিন্তু কয়েকদিন আগে হঠাৎই সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে জবের অফার করলেন। আমিও বলেছি চিন্তা ভাবনা করে জানাবো। আগামীকাল তাকে জানানোর কথা। কোনো আলোচনার প্রয়োজন নেই, পড়াশোনা শেষ না করে তুমি চাকরি করতে পারবে না। তাকে তুমি ফোন করে জানিয়ে দেবে এখন তুমি চাকরি করবে না। ঠিক আছে ঠিক আছে, ওনাকে ফোন করব। তবুও তুই রাগ করিস না। পড়াশোনা কমপ্লিট না করে চাকরি করব না। স্বয়ং আমার ভুড়িওয়ালা শ্বশুরও যদি আমাকে রিকোয়েস্ট করে, তবুও আমি তাকে সাফ জানিয়ে দেব আমার বউয়ের কথাই আমার কাছে আদেশ। বউয়ের আদেশ বহির্ভূত কোনো কাজ আমি করব না। সত্যি? সত্যি। এবার একটু হাস। তোর হাসি মাখা মুখটা দেখে আমার প্রাণ জোড়ায়। আনানের কথা শুনে শিক্তা ফিক করে হাসলো। ঠিক তখনই আনান ওকে নিজের খুব কাছে টেনে নিল। নিমিষেই দুজোড়া অধর মিলিত হলো সুখের আবেশে। প্রেমাসিক্ত এক নারী তার পুরুষের বাহুডোরে পিষ্ট হতে থাকলো। প্রেমের বান ডাকলো দুজনের তনু মনে। কুহুমা, আজকে তুই ক্লাসে যাচ্ছিস? আজকে ক্লাসে না গেলে হয় না মা। আর কিছুক্ষণের মধ্যেই তমা ফারদিন চলে আসবে। শিকতার দৃষ্টিও নাকি বাড়ির কাছাকাছি এসে গেছে। কুহুকে তৈরি হয়ে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলেন তাহমিনা আক্তার। মা, আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসবো, জরুরি কাজ পড়ে যাওয়ায়
আমাকে আজ যেতে হচ্ছে, নয়তো আজকের দিনে কোথাও যেতাম না আমি। রাগ করো না মা। পাগলি মেয়ে, রাগ করবো কেন? তোর দরকার থাকলে বাইরে যাবে। আমি জিজ্ঞেস করেছি বলে কি রাগ করেছি ভেবেছিস? তবে যেখানেই যাস না কেন, খেয়ে তারপর যা। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস সেটা খেয়াল করেছিস? তোর চেহারায় আগের সেই লাবণ্যতা আর নেই। আম্মাও গতকাল বলছিলেন সে কথা। আয় খেয়ে নে। কুহু বাধ্য মেয়ের মতো শাশুড়ির পিছু পিছু রান্নাঘরে গেল। মামি, আপু কোথায়? আমরা তোমাদের বাসায় এসেছি কিন্তু আপুর দেখা নেই। সে কোথায় লুকিয়ে আছে? দৃষ্টি চঞ্চল চোখে চারপাশে তাকালো। দৃষ্টির দিকে তাকিয়ে হাসলেন আফরোজা নাজরিন। এই চঞ্চল মেয়েটিকে তিনি কুহুর থেকে কম ভালোবাসে না। কুহুর আজ বোধহয় জরুরি ক্লাস আছে, কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছে। তুই গিয়ে তোর দিদুনের সঙ্গে দেখা কর। তিনি সকাল থেকে তোদের কথা বারবার জিজ্ঞেস করছেন। ততক্ষণে আমি তোদের জন্য টেবিলে খাবার সাজাই, তারপর তোর সঙ্গে গল্প করব। ঠিক আছে মামি, আমি দিদুনের কাছে যাচ্ছি। তবে এখন কিছুই খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি। তবে যখন ক্ষুধা লাগবে তখন তোমার কাছ থেকে চেয়ে খাবো। দৃষ্টি নিজের কথা শেষ করেই দিদুনের রুমের দিকে পা বাড়ালো। দৃষ্টির চঞ্চলতা দেখে আবারও হাসলেন আফরোজা নাজরিন। তিনি চারপাশে তাকিয়ে শিকতাকে খুঁজলেন। মেয়েটা অনেক দিন পর এই বাসায় এসেছে। আজকে তার খুব ইচ্ছে করছে শিকতাকে কাছে নিয়ে বসে থাকতে। তিনি দেখলেন শিকতা রান্নাঘরে বসে তাহমিদের সঙ্গে গল্প করছে। তিনি হেসে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। খালামণি, কুহু কখন আসবে? ওকে ছাড়া একটুও ভালো লাগছে না। তাহমিনা আক্তার তামার দিকে তাকালেন। তামার কোলে ফারজাকে দেখে তিনি ওকে কোলে নিতে হাত বাড়ালেন। ফারজাও তাহমিনার কোলে ঝাঁপিয়ে পড়ল। ও চলে আসবে মা, তুই ততক্ষণ আমার সঙ্গে গল্প কর। তুই যে কেমন আছিস, তোর সংসার কেমন যাচ্ছে সেটা বল। তোর শ্বশুর বাড়ির সবাই কেমন সেটা বল আমাকে। তোরা তোকে আদর করে তো? তাহমিনা আক্তারের কথা শুনে লজ্জা পেল তামা। লাজুক হেসে বলল, আমি খুব ভালো আছি খালামণি। ও বাড়ির সবাই ভীষণ ভালো, আমাকে অনেক ভালোবাসে। বাবা মা তো আমাকে এছাড়া কিছু বোঝেই। আর ফারদিন, সে কেমন? ওর সঙ্গে কথা বলিস তুই? ফারদিন কথা বলে তোর সঙ্গে? তাহমিনা আক্তার খুব সাবধানে জিজ্ঞেস করলেন। খালামনির প্রশ্নে চমকায় তামা। এই প্রশ্নের জবাব দিতে একটু ইতস্তত বোধ করলো। তারপরও মৃদু স্বরে বলল, উনিও খুব ভালো মানুষ খালামণি। তিনি বাসায় যতক্ষণ থাকেন ততক্ষণই আমার সঙ্গে কথা বলেন। আমার প্রয়োজনীয় সকল কিছু না চাইতেই এনে দেন তিনি। কখনো আমার সঙ্গে রাগ করে কথা বলেন না উনি। অথচ আমি রেগে যাওয়ার মতো কাজ করি। আমার ভুলভাল কাজ দেখলে উনি শুধু হাসেন। তামার কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন তাহমিনা আক্তার। তিনি মনে প্রাণে চান তমা ফারদিনকে মেনে নিক। কি ভুলভাল কাজ করিস শুনি? তুই না আমার লক্ষ্মী মেয়ে, তুইও আবার ভুলভাল কাজ করিস? মাঝে মধ্যে করি তো। এই যেমন গতকাল ওনার টি শার্টের ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। উনি সেটা দেখে হাসলেন, কিছুই বললেন না। তারপর আরেকদিন ওনার একটা প্রয়োজনীয় কাগজ ডাস্টবিনে রেখে দিয়েছিলাম। পরে উনি সেটা দেখে ডাস্টবিন থেকে তুলে নিলেন, তখনও আমাকে একটুও বকেনি। এরকম অনেক ভুলভাল কাজই করি। মা গো, প্রথম প্রথম সংসার জীবনে এরকম অনেক ভুলই হয়। তবে ধীরে ধীরে ভুলগুলোকে শুধরে নিতে হয়। শ্বশুরবাড়ির মানুষদের মন জুগিয়ে চলতে হয়। তবে আমি জানি তুই চেষ্টা করলে সবার মন জোগাতে পারবি, কারণ তুই মানুষটাই বড্ড আদরে। শোন, ফারদিন বাসায় থাকলে তুই ওর আশেপাশে থাকার চেষ্টা করবি। ও যখন যেটা প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করবি। ওকে খেতে পছন্দ করে জেনে নিয়ে সেগুলো রান্না করবি। শ্বশুর শাশুড়ির পছন্দের খাবার রান্না করবি। তাদের সঙ্গে হাসি মুখে কথা বলবি। বুঝেছিস আমার কথা? বুঝেছি খালামণি। এবার আমার সঙ্গে আয়। কুহু তোদের জন্য শপিং করেছে, সেগুলো দেখবি। তমাপু, পাগলের ডক্টর দেখতে কিন্তু হেব্বি। তোমার কি কপাল মাইরি, এত সুন্দর একটা রসগোল্লার মতো জামাই পেয়েছো। পাগলের ডক্টরকে দেখলেই মনে হয় টুপ করে খেয়ে ফেলি। দৃষ্টি তামার কানে ফিসফিসিয়ে বলল। দৃষ্টির কথা শুনে তামা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। এতটুকু মেয়ে যে এমন পাকামো করে কথা বলতে পারে সেটা দৃষ্টিকে না দেখলে বুঝতো না তামা। দৃষ্টি, তুমি কি সত্যিই কুকুর বোন? আমাদের কুকু কিন্তু এভাবে কথা বলে না, এভাবে কথা বলতেই পারে না।
নিহান জানে ওর বউ আরেকজনের দিকে নজর দিয়েছে? তামা দৃষ্টির মতোই ফিসফিসিয়ে বলল, না, জানি না। আর ওকে জানানোর ইচ্ছেও নেই আমার। ও জানলে আমাকে এখান থেকে কান ধরে হির হির করে টেনে নিয়ে যাবে। তুমিও ওকে কিছু বলো না কিন্তু। তবে তমাপু, তোমার জামাই কিন্তু সত্যি কিউটের দিব্যা। রসগোল্লাটাকে চোখে চোখে রেখো কিন্তু। শাকচুন্নিরা যেন নজর না দেয়, সেই জন্য নজর টিপ পরিয়ে দিও তার কপালে। দৃষ্টি দুষ্টুমি করে বলল, ইতিমধ্যেই শাকচুনির নজর দিয়ে ফেলেছে। এবার আমি কি করব বলো? শাকচুনিকে নাকানি চুবানি খাওয়াবো, নাকি ডাক্তারকে নজর টিপ পরিয়ে দেব? তামা দুষ্টুমি করে জিজ্ঞেস করলো। তামার কথা শুনে দৃষ্টি বিষম খেলো। ও এদিক ওদিক তাকালো, দেখলো কেউ ওদের কথা শুনেছে কিনা। আরে তমাপু, আমি কিন্তু তোমার ডক্টরের বেয়ান। আমি তার সঙ্গে একটু মজা করতেই পারি, তাই বলে তুমি আমাকে শাকচুন্নি বলতে পারো না? এটা অন্যায়। আমার লালটু মল্টু নিহাইন্না যদি শোনে তুমি আমাকে শাকচুন্নি বলেছো, তবে কিন্তু সে মাইন্ড খাবে। তাই তাড়াতাড়ি উইথড্র ইওর কথা, কুইক করো। দৃষ্টির কথা শুনে হেসে ফেললো তামা। মেয়েটা সত্যি ভীষণ কিউট। তামা আদর করে দৃষ্টির গাল টেনে দিল। কুহু, অবশেষে তুমি আসলে। সে কখন থেকে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। কুহুকে বাসায় ঢুকতে দেখে তামা হাসি মুখে কথাগুলো বলল। কেমন আছো তমাপু? আমাদের ফারজা সোনা কোথায়? আর এই যে ডাক্তার স্যার, 2 দিন আপনার চেম্বারে গিয়ে ফিরে আসতে হয়েছে আমাকে। চেম্বারের সামনে রোগীর লম্বা লাইন দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম বেশি দিন আপনাকে সুস্থ দেখতে পারবো না আমরা। কুহু বাসায় ঢুকেই তামার কাছে গেল, তবে তামাকে জড়িয়ে ধরে ফারদিনের সঙ্গে খুনসুটিতে মাতল। তুমি মেডিকেলে গিয়েছিলে, ফোন দাওনি কেন? এই যে রোগীর লম্বা লাইন দেখে সাহস হারিয়ে ফেলেছিলাম। তো এবার বলুন কেমন আছেন? দেখতেই পাচ্ছ পাগল হয়নি, তার মানে সুস্থই আছে। ফারদিনের জবাব শুনে সবাই হেসে উঠল। কুহু, তুই আমাকে এভাবে ভুলে গেলি? তুই না বন্ধু ছিলি, কিন্তু সে তুই আমাকে ভুলে গেলি। কতবার তোকে বাসায় ডাকলাম, কিন্তু তুই গেলি না। আবার আজকে আমাদের আসবার কথা শুনে তুই পালিয়ে গেলি। এটা তুই করতে পারলি? তুই বদলে গেছিস, বুঝলি? সকলের হাসি থামলে শিকতা বলে উঠল। ও মুখটা যথাসম্ভব গম্ভীর রাখার চেষ্টা করছে। ও চাচ্ছে কুহুকে ভয় দেখাতে, কিন্তু কুহু তো শিকতার কথায় ভয় পেলই না, উল্টো ও শিকতাকে খোঁচাতে চাইল। সত্যিই তো আমি বদলে গেছি। ননদদের আসবার কথা শুনে আমি বাসা থেকে পালিয়ে গেছি। আসলে কি জানিস, ননদকে ভাবিরা সত্যিই ভয় পায়। তুই আমার ননদ না হলে বোন হলে ভালো হতো, তাহলে অন্তত তোর আসবার কথা শুনে ভয় পেতাম না। শিকতা হতভম্ব হয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না কুহুর কথাগুলো। তবে কি কুহু ওকে সত্যি ভয় পায়? কিন্তু শিকতা তো কুহুকে সত্যি খুব ভালোবাসে। তাহলে কুহু এমনটা বলল কেন? কুহু, তুই আমার সঙ্গে মজা করছিস তাই না? আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই কখনই আমাকে ভয় কিংবা অবহেলা করতেই পারিস না। আমার ভাইয়া তেমন হিংসুটে মেয়েকে বিয়ে করতে পারে না। শিকতার চুপসানো মুখ দেখে হাসি পেল কুহুর। ও শিকতার কথার উত্তর না দিয়ে হাসলো। এদিকে বেচারি শিকতা কুহুর হাসি দেখে ফুপিয়ে উঠল। এই আপু, ভাইয়া কি সত্যি বাসায় আসছে? রাত 10টার আগে যে মানুষ বাসায় ঢোকে না, সে আজকে হঠাৎ করে দুপুর 3টায় বাসায় আসছে। ঘটনা কি বলতো? দুপুরে খাবার পর মেয়েরা নিচতলায় বেলকনিতে আড্ডা দিয়েছে। গল্পের ফাঁকে কুহু তাহমিদকে ফোন করে দিয়েছিল, আর সেখানে থেকে দৃষ্টি জানতে পেরেছে আর কিছুক্ষণের মধ্যে তাহমিদ বাসায় আসছে। ঘটনা কিছুই নয়, আজকে বাসায় ভদ্রলোকের কাছের মানুষজন বেড়াতে এসছে, তাই চেম্বারে ভদ্রলোকের মন বসছে না। দৃষ্টি নিহান ভাইয়া তো সন্ধ্যায় আসবে নাকি? তুই ভাইয়াকে আসতে বলেছিস? বলেছি, অফিস থেকে সোজা এদিকেই রওনা দেবে তোমার ভাইয়া। কুহু, ভাইয়া বোধহয় এসে গেছে, গেট খোলার শব্দ পেলাম। শিকতার কথা শুনে কুহু গেটের দিকে তাকালো। তাহমিদের গাড়ি ভেতরে ঢুকতে দেখে বিষাদের হাসি ফুটলো মেয়েটার ঠোঁটে। কি ব্যাপার তাহমিদ, আমাদের সবাইকে হঠাৎ ড্রয়িং রুমে জড়ো করলে কেন? অনেক দিন পর আজকে তাড়াতাড়ি বাসায় এসেছি, সেটা দেখে ভালোই লাগছে।
একদিন অন্তত রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছ, কিন্তু তুমি সেটা না করে আমাদেরকে এখানে ডেকেছো কেন? সাদিক আহমেদ রাশিদিন আজ ঠান্ডা মেজাজেই জিজ্ঞেস করলেন। কাজ আছে সিনিয়র, এবং কাজটা খুবই গুরুত্বপূর্ণ। নয়তো তোমাদের 4 ভাইকে আজ বাসায় থাকতে বলতাম না। এতক্ষণ যখন ধৈর্য ধরেছো, আর কয়েকটা মিনিট ধৈর্য ধরো, একটু পরেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কুহু, তুমি মা, বড় মা সবাইকে ডেকে নিয়ে এসো। দিদুনকেও এখানে আসতে বলো।